সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ সবাইকে এশিয়ান টেলিভিশন নিবেদিত নিয়মিত আয়োজন এশিয়ান বিজনেসে। সঙ্গে আছি নুসরাত লাবণী। আজকে কথা বলতে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি তিনজন অতিথিকে। আমার ডান দিক থেকে আছেন ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন, ব্যাংক ও রাজস্ব খাত বিশেষজ্ঞ এবং সদ্য বিজয়ী জাতীয় সংসদ সদস্য। আমন্ত্রণ আপনাকে। সেই সঙ্গে রয়েছেন জনাব আবুল কাশেম, সাবেক ডেপুটি গভর্নর বাংলাদেশ ব্যাংক। আমন্ত্রণ আপনাকেও। সেই সঙ্গে রয়েছেন ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী, সাবেক মহাপরিচালক বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট BIBM। আমন্ত্রণ আপনাকেও। আমরা আজকে কথা বলতে চাই ব্যাংক এবং রাজস্ব খাত কেমন হওয়া উচিত, এটি আমাদের মেইন ফোকাস, কিন্তু আমরা নিশ্চয়ই সার্বিক অর্থনীতির পর্যালোচনাও সঙ্গে কিছু করব যদি আমরা সময় পাই। ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন, নির্বাচিত নতুন সরকার আমাদের সামনে, গত 1.5 বছর পরে অনেক ধরনের পাওয়া না পাওয়ার হিসেবের পরে একটি নতুন সরকার আমাদের সামনে। অর্থনীতির একটি বড় চ্যালেঞ্জ আছে, কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন, শুল্ক হার কমানো, মূল্যস্ফীতি হ্রাস, কর্মসংস্থান বৃদ্ধি, নানান ব্যাপারে কিন্তু অর্থনীতি আসলে মনোযোগ চাচ্ছে। আপনার কাছে আমার প্রশ্ন যে নির্বাচিত নতুন সরকারের জন্য অর্থনীতির স্থিতিশীলতা বজায় রেখে গতি বাড়ানো কতটা চ্যালেঞ্জিং হবে এই মুহূর্তে? ধন্যবাদ এশিয়ান টিভির সকল কলাকুশলীকে এবং এই অনুষ্ঠান যে সমস্ত দর্শক, সম্মানিত দর্শকবৃন্দ সরাসরি দেখছেন কিংবা পরে দেখবেন, সকলকে আমার আন্তরিক ধন্যবাদ ও সালাম জানিয়ে আপনার গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিচ্ছি। নতুন সরকার এখন পর্যন্ত হয়নি, হবে আশা করি আগামী 2-1 দিনের ভিতরে হবে। জি, আমরা খুব দ্রুতই পেয়ে এবং আমার বিশ্বাস করি যিনি বিএনপির নেতা যারা নিরঙ্কুশ জয়লাভ করেছেন, ওনারা অভিজ্ঞ লোকদেরকে দিয়েই সরকার গঠন করবেন এবং অভিজ্ঞতার ভিত্তিতে যদি দায়িত্ব বন্টন করা হয় সেই ক্ষেত্রে ডেফিনেটলি খুব ভালো সুফল পাওয়া যাবে। এবং বিশেষ করে সারা দেশের প্রতিটি পিলারই তো বিধ্বস্ত, বিশেষ করে অর্থনীতি যে বিধ্বস্ত অবস্থায়, ব্যাংকিং সেক্টর বলেন, রাজস্ব সেক্টর বলেন, সেক্ষেত্রে সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং একটা সরকারের সফলতা নির্ভর করে অ্যাকচুয়ালি অর্থনীতির উপরেই অ্যাকচুয়ালি নির্ভর করে। তো সেই ক্ষেত্রে আমি বিশ্বাস করি আমাদের আগামী দিনের সরকার, আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে, ওনার প্রধানমন্ত্রীর মন্ত্রিত্বে যারা কাজ করবেন, আমরা যারা সংসদ সদস্য আছি, আমরা আমাদের যথাযথ নিয়ম এবং অভিজ্ঞতার আলোকে আমরা অনেকে সহযোগিতা করব, সরকারকে সহযোগিতা করব, দেশের মানুষের ভাষা বুঝতে চেষ্টা করব, মানুষ কি চায়, হ্যাঁ কি পায়নি, কি পেতে তাদের আশা আকাঙ্ক্ষা কি, সেই দিকে লক্ষ্য রেখে আমরা কাজ করে একটা সুন্দর অন্তত জাতিকে সুন্দর কিছু উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। হ্যাঁ, এটা আমার ব্যক্তিগত মত, আমি কোনো দলের পক্ষ থেকে বলছি না। আমাকে আপনি প্রশ্ন করেছেন, আমি আমার মতটাই প্রকাশ করতে চাচ্ছি এই মুহূর্তে। সুতরাং রাজস্ব ক্ষেত্রে ডেফিনেটলি অনেক সংস্কার প্রয়োজন, অর্থনীতি সেক্টরে অনেক প্রয়োজন। যেমন আমাদের ব্যাংকিং সেক্টরগুলি লুটপাট হয়ে গেছে, অর্থনীতি লুটপাট হয়ে গেছে, এবং আগামী দিনে যেন আর লুটপাট না হতে পারে, অর্থ ব্যবস্থা যেন আর বিধ্বস্ত হতে না পারে, পুনর্গঠন করার লক্ষ্যে আমরা সকলে মিলেমিশে কাজ করতে চাই। হ্যাঁ, এমন একজন অর্থমন্ত্রীর নেতৃত্বে দায়িত্ব আশা করি আমাদের প্রধানমন্ত্রী বা আমাদের দলের নেতা দায়িত্ব দিবেন, যিনি এইসব ক্ষেত্রে অভিজ্ঞতা, যেমন একটা অর্থমন্ত্রী হতে গেলে বা অর্থ ব্যবস্থাপনার দায়িত্ব যিনি নেবেন তার বেসিক কিছু কোয়ালিটি দরকার। আমরা একসময় মনে করতাম উনি IMF-এ চাকরি করছেন, ওয়ার্ল্ড ব্যাংকে চাকরি করেছেন, হ্যাঁ উনি বোধহয় সবচেয়ে যোগ্য অর্থমন্ত্রী হবেন। কিন্তু আমি গত 40 বছর এই লাইনে কাজ করার পর বিভিন্নভাবে যে অভিজ্ঞতা অর্জন করেছি, সে থেকে দেখেছি যে একটা এই সেক্টর যিনি দায়িত্ব নেবেন তার বিশেষভাবে কয়েকটা সেক্টর ইয়ার প্রতি তার খুব বেশি প্রয়োজন। যেমন সেন্ট্রাল ব্যাংকিং সেক্টরের তার নলেজ থাকতে হবে, অভিজ্ঞতা, যেমন ব্যাংকিং সুপারভাইজেশন, ফরেন কারেন্সি রিজার্ভ এবং ফরেন কারেন্সি পলিসি, ফরেন কারেন্সি অ্যাডমিনিস্ট্রেশন এবং ইন্টারনাল রিসোর্স ডিভিশন, এক্সটার্নাল রিসোর্স ডিভিশন। এবং যেহেতু আমাদের দেশে বিদেশিরা কাজ করতে আসেন, অনেক বড় বড় প্রজেক্টগুলি বিদেশিরা কাজ করেন, সেক্ষেত্রে কিছু উন্নয়ন প্রজেক্ট করতে গেলে BOT বেসিসে করতে হয়, কিছু প্রজেক্ট করতে হয় অ্যাকচুয়ালি টার্নকি বেসিসে প্রজেক্ট করতে হয়। সেই ক্ষেত্রে আবার কিছু প্রজেক্ট আয় থেকে দায় শোধ করা, এইসব ক্ষেত্রে এবং প্ল্যানিংয়ের সাথে বিভিন্ন ইনভেস্টমেন্টের যে সমন্বয়, হ্যাঁ ইনভেস্টমেন্টগুলি হইতে হবে প্রফিটেবল ইনভেস্টমেন্ট, গ্রিন ইনভেস্টমেন্ট, সেই ইনভেস্টমেন্টের সাথে প্ল্যানিংয়ের একটা সুরক্ষা থাকতে হবে, সমন্বয় থাকতে হবে। এসব নলেজগুলি অ্যাকচুয়ালি যাদের আছে তারা যদি এই দায়িত্ব পায়
এবং জনগণের সহযোগিতা থাকে, শুধু যারা সরকার করবে তাদের নয়, আমি মনে করি অন্যান্য যারা দল আছেন, যারা বিরোধী দল যারা আছেন, সকলকে নিয়ে অ্যাকচুয়ালি আমরা এই দেশটাকে আগিয়ে নিতে চাই। এককভাবে কারো পক্ষে সম্ভব না। আমি বিশ্বাস করি আমাদের মাঝে একটা উপলব্ধি আসছে জাতির ভিতরে, আমরা অতীত থেকে অনেক বড় শিক্ষা নিয়েছি। সেই শিক্ষা থেকে আমরা আগামী দিনে সুন্দর একটা রাষ্ট্র ব্যবস্থা এবং দেশের অর্থনীতি, মানুষের সুখ সমৃদ্ধি আমরা গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাব ইনশাল্লাহ। জি, ধন্যবাদ আপনাকে। জনাব আবুল কাশেম, 2026 সালের শুরুতে বাংলাদেশের ব্যাংকিং খাত চরম খেলাপি, ঋণ, সুশাসনের অভাব, দুর্বল তারল্য পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে আমরা জানি। সেপ্টেম্বর 2025 পর্যন্ত খেলাপি ঋণ 36% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তবে বাংলাদেশ ব্যাংকের কঠোর নজরদারি রয়েছে। দুর্বল ব্যাংক পুনর্গঠন, পলিসি রেট 10% স্থির রেখে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টাও লক্ষ্য করা গেছে, আমরা এগুলো জানি। তো এই খাতকে আরও গতিশীল করতে আমরা নিশ্চয়ই সেটিকে আরও গতিশীল দেখতে চাই। সামনে যেহেতু একটি নির্বাচিত সরকার পাচ্ছি আমরা, আপনার পরামর্শ কি? আপনাকে অনেক ধন্যবাদ। আমি বাংলাদেশ ব্যাংকে 40 বছর কাজ করেছি। আমার উপলব্ধিটা হলো যে এই যে আমাদের এই দুরবস্থা, ব্যাংকিং খাতের দুরবস্থা, এত খেলাপি ঋণের ভিড়, এত খেলাপি ঋণের চাপ, ব্যাংকগুলি একদম সামাল দিতে পারছে না। IMF ওয়ালারা বলছে যে তোমরা খেলাপি ঋণ কমাও কমাও কমাও, এটা করতে পারো না, এটা করতে পারো না, এটা করতে পারো না। এসব ক্ষেত্রে আমাদের নিজস্ব এই মাতৃভূমি কী চায় সেভাবে আমাদের সংস্কার করতে হবে। IMF সম্বন্ধে বলা হয়, তারা প্রেসক্রাইব করে ওয়ান সাইজ ফিটস অল, মানে আর্জেন্টিনাতে যেরকম ওষুধ আপনি দিবেন বাংলাদেশে এরকম দিবেন, ফিলিপাইনে যা দিবেন নেদারল্যান্ডসও তাই। কিন্তু প্রত্যেকটা দেশ তার নিজস্ব বৈশিষ্ট্য আছে, সেগুলো অনুসরণ করে আমাদের মুদ্রানীতি বলেন, ব্যাংকিং নীতি বলেন, সেগুলি করতে হবে। টাকা ফেরত আনবার জন্য আসলে কি পদক্ষেপ নেবে করণীয়? তো মানে বিষয়টা হলো পরবর্তী সরকার, বর্তমান সরকার যারা আসছেন, মানে হয়তো 2-1 দিনের মধ্যে শপথ নেবে, তারা টপ প্রায়োরিটি হওয়া উচিত স্টোলেন মানি, স্টোলেন অ্যাসেট রিকভারি আমরা বলি। ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট আছে। আপনি কতটুকু আশাবাদী যে সেই কাজে তারা আসলে সন্তোষজনক একটা অগ্রগতি আমাদেরকে দেখাতে পারবে? আসলে টাকা যদি একবার চলে যায় খুব সহজে কিন্তু ফেরত আসে না। তো এটা দীর্ঘ আইনি প্রক্রিয়া, যে দেশে গেছে সেই দেশের ইকোনমি টাকাগুলি মন আনন্দে ব্যবহার করতে পারছে, তারা লাভবান। কাজেই আমাদের দেশের কোর্টে প্রমাণ করতে হবে যে এটা রিয়েলি খারাপ টাকা, লন্ডার টাকা এই বাংলাদেশ ভূখণ্ড থেকে ওই দেশে গেছে। তারপর আমাদের দেশের যে আইন, চূড়ান্ত আইনি সিদ্ধান্ত হয়ে যায় যে হ্যাঁ এই টাকাটা আমাদের, আমরা ফেরত চাই, তখন একটা মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স। হ্যাঁ, তো এই MLA-র আওতায় আমাদের দেশের আইনের চূড়ান্ত সব কাগজপত্র ওই দেশে পাঠালে কোনো দেশ আপনার থেকে ফেরত দিবে, কোনো দেশ আবার আমাদের এটাকে আরেকটা আইনের বিষয় করবে, তারপর তার চূড়ান্ত যদি জিতে তখন এই টাকাটা ফেরত আসবে। ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী, ব্যাংকগুলো অর্থায়নে একটি ব্যাংক রেজুলেশন ফান্ড গঠনে কাজ করছে বাংলাদেশ ব্যাংক, আমরা শুনেছি। আপনার কাছে আমার প্রশ্ন যে বাংলাদেশ ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন কতটা জরুরি? আসলে এটা তো আমি সবসময় বলে আসছি যে ব্যাংকিং সিস্টেমকে যদি আপনি রোবাস্ট বানাতে চান, দেন সেন্ট্রাল ব্যাংক মাস্ট বি ভেরি স্ট্রং। স্ট্রং সেন্ট্রাল ব্যাংক বানাতে গেলে ডেফিনেটলি এই আপনার ইন্ডিপেন্ডেন্স অফ দ্য সেন্ট্রাল ব্যাংক ইজ ভেরি নেসেসারি। এবং এই লক্ষ্যে আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট ছিল তারা একটা পদক্ষেপ তারা নিয়েছিল, সেটা হচ্ছে যে আপনার না একটা পদক্ষেপ তো নিয়েছে যে একটা ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স 2025 তার একটা করেছে, এবং দ্যাট ইজ নট রিয়েলি অ্যানাফ। কারণ বাংলাদেশ ব্যাংক অর্ডারটাও চেঞ্জ করার একটা পদক্ষেপ নেওয়া হয়েছিল। সেখানে বলা ছিল যে গভর্নরের পোস্টটা কনস্টিটিউশনাল করা হবে, গভর্নরকে আরও ইন্ডিপেন্ডেন্স দেওয়া হবে। তারপরে ওই যে মানে বাংলাদেশ ব্যাংকের বোর্ডগুলোতে সরকারি কর্মকর্তারা থাকবে না, কারণ ওরা কতটুকু ব্যাংকিং বুঝে, কতটুকু মনিটারি পলিসি বোঝায় আমি জানি না, বুঝছেন। তারা থাকবে না, এরকম আরও কিছু পদক্ষেপ। এবং শেষমেশ তো আমরা দেখলাম আলটিমেটলি উপদেষ্টা মহোদয় বলে দিল গভর্নর মহোদয়কে যে এই সরকারের আমলে এগুলো হবে না, পরে সরকার এসে এগুলো করবে। তো এই ধরনের মানে পিলো পাসিং করার তো আমাদের সবার ধারণা ছিল যে গত সরকার এগুলো করে যাবে, এবং আমরা সবাই উৎসাহিত ছিলাম, আমরা সবাই আসলে খুব খুশি ছিলাম যে আসলে গত সরকার এইগুলো করে যায়, তাই না? কারণ পরে যখন পলিটিক্যাল গভর্নমেন্ট আসে, উইথ অল রেসপেক্ট টু আওয়ার ইলেক্টেড কী বলে মেম্বার অফ দ্য পার্লামেন্ট, কারণ ওরা তো আসলে পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, তাই না? পলিটিক্যাল গভর্নমেন্টে কিছু দায়বদ্ধতা থাকে,
কিন্তু লাস্ট গভর্নমেন্ট যেটা ছিল তো নন পলিটিক্যাল গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট, তাই না? ওদের তো অত দায়বদ্ধতা ছিল না। সুতরাং এই ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য তারা অন্তত বাংলাদেশ ব্যাংকের মানে আপনার কি বলে বাংলাদেশ ব্যাংক অর্ডার সম্বন্ধে বেশ কিছু কাজকর্ম হাতে নিতে পারতো, কিন্তু করে নাই শেষ পর্যন্ত, ছেড়ে দিয়ে চলে গেল। তারপরে দেখেন এই যে কর্মচারীদের বেতন ভাতাটা পর্যন্ত এটাও নেক্সট গভর্নমেন্টের উপর সব কিছু ছেড়ে দিল। এইগুলো আসলে সব খালি মনে হলো যেন পিলো পাসিং, মানে লাস্ট গভর্নমেন্ট খালি কোনো রকমে সময়টা পাস করা, এরকম একটা তাদের দেয়। তবে আপনারা আজকে যে টপিক যেটা গ্রহণ করেছেন ব্যাংক এবং রাজস্ব খাত, টপিকটা রিয়েলি খুবই ইম্পর্টেন্ট। এবং আমি তো মনে করি যে এই নতুন গভর্নমেন্টের উপরে মানুষের যেরকম এক্সপেকটেশন, তার কারণ ওই যে লাস্ট গভর্নমেন্টের উপরে ছিল ওই ওরা তো এক্সপেকটেশন কিছু ফুলফিল করতে পারেনি। ওই যে গত গভর্নমেন্টের সময় একটা হোয়াইট পেপার তৈরি করার জন্য একটা কমিটি হয়েছিল ডক্টর দেবপ্রিয়র নেতৃত্বে। ডক্টর দেবপ্রিয় বলতেছিল যে সেই কিন্তু নেতৃত্ব দিয়েছে, সে একটা রিপোর্টও সাবমিট করেছে এবং সে বলেছে যে আমাদের গভর্নমেন্টের তো আমরা কোনো ইকোনমিক এজেন্ডা দেখি না, ওরা সব পলিটিক্যাল এজেন্ডা নিয়ে ব্যস্ত বা সবাই নিজেদের এজেন্ডা নিয়ে ব্যস্ত। সুতরাং লাস্ট গভর্নমেন্ট রিয়েলি আমার ইকোনমিক ফ্রন্টে তেমন কিছু কন্ট্রিবিউট করে যায়নি। এখন এটা আমাদের নতুন গভর্নমেন্টকে বা আমাদের নতুন পার্লামেন্ট মেম্বারদেরকে এই সমস্ত দায়িত্বগুলো নিতে হবে। এবং এগুলো একদিকে যেরকম আপনার মানে আপনার খুব চ্যালেঞ্জিং, অন্যদিকে ওনাদের উপর আবার জনগণের আস্থা, জনগণের আপনার এক্সপেকটেশনটাও কিন্তু অনেক বেশি। সুতরাং খুব ভেবেচিন্তে, আমি বলবো না তাড়াহুড়ো করে, খুব ভেবেচিন্তে ওনাদেরকে এই সমস্ত পদক্ষেপগুলো নিতে হবে। এবং এই দুইটা জিনিসই কিন্তু খুব ইম্পর্টেন্ট। অন্যদিকে রাজস্ব খাত, এই যে আমাদের যে রাজস্ব ডেফিসিট যে দিন দিন সব কিছু বেড়ে চলছে, অন্যদিকে মানে আমাদের গভর্নমেন্টগুলোর মানে আগের গভর্নমেন্ট বিশেষ করে ওই দিকে কোনো নজরই নেই। কারণ কি? কারণ তারা জানে আমার রাজস্ব না বাড়লে কোনো প্রবলেম নেই, ব্যাংক ইজ দেয়ার, আই ক্যান বরো ফ্রম দ্য ব্যাংক। এইটা তো হইতে পারে না, এটা কোনো একটা মানে আপনার ফাইন্যান্সিং পলিসি হইতে পারে নাকি? তুমি তোমার রেভিনিউ বাড়াও, সেই বাড়ানো রেভিনিউ দিয়ে তুমি ফাইন্যান্স করো বা তুমি এক্সপেন্ডিচার করো। উনি রেভিনিউ বাড়াবে না, রেভিনিউ বাড়ানোর জন্য কোনো ধরনের পদক্ষেপ নেন না। আমাদের দেশে জানেন তো আপনি ট্যাক্স জিডিপি রেশিও সবচেয়ে কম, তাই না? এটা বাড়ানোর কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না। আমাদের ট্যাক্স বেস বাড়ানো যে কত জরুরি। তারপরে আমাদের এই ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশনটা অনেস্ট করতে হবে, তাই না? এগুলো যে কত জরুরি, তাই না? এগুলো করে কিন্তু আপনার ট্যাক্সেশন বা আপনার রেভিনিউ জেনারেশন অনেক হতে পারতো না। সেদিকে না যে এরা সরাসরি পারে কি ওই ব্যাংক থেকে খালি বড় করো, ব্যাংক থেকে বড় করার ফলে লাস্টে আমাদের গভর্নর মহোদয় বলছে যে ব্যাংক থেকে বড় করার ফলে আমাদের আপনার ক্রাউড আউট হচ্ছে প্রাইভেট সেক্টর। যদিও এটাতে আমি অতটা বিশ্বাস করি না, তারপরও হচ্ছে তো, তাই না? তো সুতরাং এই দুইটা জিনিসই কিন্তু, এই দুইটার ভিতরে খুব ভালো সম্পর্ক আছে। এই দুইটা জিনিসই কিন্তু আমি আশা করব বর্তমান গভর্নমেন্ট কিন্তু একেবারে ছেলে খেলা গভর্নমেন্ট না। বর্তমান গভর্নমেন্ট যেটা আসবে তাদের উপর মানুষের ভরসাটা আশাটা কেন? তাদের এক্সপেরিয়েন্স, তারা অনেক অভিজ্ঞ, তারা এর অর্থনীতিকে এই জায়গায় নিয়ে আসছে, তারা জানে অর্থনীতি কীভাবে চালাতে হবে। সেই জন্য ওনাদের উপরে এক্সপেকটেশনটা কিন্তু বেশি। সুতরাং ওনারা খুব ভেবেচিন্তে এই সমস্ত জিনিসগুলো অ্যাড্রেস করবেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। জি, ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, এ পর্যায়ে নিয়ে নিচ্ছি এশিয়ান বিজনেসে একটা ছোট্ট বিরতি, সঙ্গেই থাকবেন। আমন্ত্রণ আরও একবার সবাইকে এশিয়ান বিজনেসে। ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন, আপনি সদ্য বিজয়ী জাতীয় সংসদ সদস্য, সেজন্য আপনার জন্য যেমন আমাদের শুভকামনা আছে, প্রত্যাশাও আপনার কাছে আমরা রাখবো। আমরা প্রতিশ্রুতি জায়গায় পেয়েছি যে কর্মসংস্থানের জায়গাটি খুব বড় মনোযোগের জায়গায় থাকবে, আপনি উল্লেখও করেছেন, সেটি নিঃসন্দেহে খুব জরুরি। এবং রাজস্ব ব্যবস্থাপনার কথাটি বারবার ঘুরে ঘুরে আসছিল, সেখানে সংস্কার, বাণিজ্য সহায়ক পরিবেশ, ডিজিটালাইজেশন, নানান কিছু আমরা প্রচেষ্টার সূচনা দেখতে পেয়েছি, কিন্তু আসলে বাস্তবে কতটা আসলে সেটা হয়েছে, কি পদক্ষেপ আপনারা সামনে নেবার জন্য প্রত্যাশা রাখছেন? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা যারা নির্বাচন করে আসছি, আমরা জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়ে আসছি, আমরা এই কাজগুলি করব, ওই কাজগুলি করব। আমরা কিন্তু একটা ইশতেহার ভিত্তিতে জনগণ আমাদেরকে ভোট দিয়েছে। ইশতেহারগুলিকে বাস্তবায়ন করা আমাদের এখন পবিত্র দায়িত্ব পর্যায়ে। আপনি যে কথাটা আমাকে প্রশ্ন করেছেন রাজস্বের ব্যাপারে, জি, রাজস্ব বলতে অ্যাকচুয়ালি আমরা শুধু ট্যাক্সকেই বোঝাবো না। রাজস্ব একটা দেশের ইনকাম জেনারেটিং, হ্যাঁ, এবং হারভেস্টিং, এই দুইটা সমন্বয়ে অ্যাকচুয়ালি হয়। ইনকামটা হয় কিছু লোকাল, যেটাকে বলা হয় আমরা আইআরডি, ইন্টারনাল রিসোর্স ডিভিশন, বা ইন্টারনালভাবে আরোহণ করা, আর হলো এক্সটার্নাল। আমরা শুধু রাজস্বটাকে আমরা গতানুগতিকভাবে না দেখে আমরা এটাকে আরেকটু মডার্নাইজভাবে দেখতে চাচ্ছি।
বিশেষ করে বৈদেশিক রাজস্ব কীভাবে বৃদ্ধি করা যায়, আহরণ করা যায়। আমাদের রেমিটেন্স যোদ্ধা এখন বাংলাদেশে প্রায় 1 কোটির উপরে আছেন। এদেরকে যদি এদের মাধ্যমে আমরা বিশাল একটা রাজস্ব আহরণ করতে পারি, হ্যাঁ, এবং আমরা ফরেন কারেন্সি রিজার্ভ এখান থেকে আশা করতে পারি। তা আমরা সেই ক্ষেত্রে যে সমস্ত ক্ষেত্রগুলিতে আমরা রাজস্বকে আমরা আহরণ করতে পারবো, মানুষকে, আমরা জনগণকে, সাধারণ মানুষকে বিব্রতকর না করে, তাদের উপর ট্যাক্সের ভার না বৃদ্ধি না করে, আমরা বিভিন্নভাবে অনেক ক্ষেত্র রয়ে গেছে যেগুলির মাধ্যমে আমরা লোকাল এবং বৈদেশিক, যেমন আমরা 18 কোটি জনগণ আমরা আছি, আমরা প্রত্যেকের, যে অনেকে কিন্তু এই ফ্যামিলি কার্ড দিয়ে অনেকে বলে যারা এত টাকা কোথায় পাবে। আসলে ফ্যামিলি কার্ড মানে কি, একটা ফ্যামিলিকে একটা দেশের উন্নয়নের রোল মডেল সংযোজন করা, এদেরকে আমি বলবো অর্থনীতিতে কর্মকাণ্ডে সংযোজন করা। হ্যাঁ, তো আমরা যদি অর্থনীতিতে যে কাজ পারে, যে যেমন কাজ পারে, যে যেমন যোগ্যতা অনুযায়ী আমরা কাজে নিয়োগ দেওয়ার চেষ্টা করব, কাজে তাদেরকে সমন্বয় করার চেষ্টা করলে আমি মনে করি আমাদের জীবন ইন্টারনাল রিসোর্স বাড়বে এবং বৈদেশিক রিসোর্স আমাদের প্রচুর বাড়বে। এখানে আমার পাশে আছেন ডেপুটি গভর্নর কাসিম সাহেব আছেন, উনি এবং আমরা মিলে কিন্তু বেশ কতগুলি সিরিজ অফ আমরা এই রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে আমরা টক শো করেছি। আসলে আমরা তো কিছু দিতে পারিনি, ওদের কিছু সুন্দর কথা দিতে পেরেছি, ভবিষ্যতের জন্য আশাকাঙ্ক্ষার একটা বাণী দিতে পেরেছি, যার ফলে গত 5ই অক্টোবর পরে ছিল $1.8 বিলিয়ন প্রতি মাসে ফরেন রেমিটেন্স যোদ্ধাদের মাধ্যমে ইনকাম। এই কিছু এই ধরনের মিষ্টি কথা এই টকশোর মাধ্যমে বলার কারণে, এবং ইন্টার সরকারও যে তারা চেষ্টা করেন, কিছু চেষ্টা করেছেন, বাস্তবায়ন হয়তো অতটুকু হয়নি, কিন্তু মিষ্টি মিষ্টি কিছু কথার কারণে কিন্তু এখন $3.5 বিলিয়ন চলে গেছে। 35 বিলিয়ন। হ্যাঁ, এই যে দেখেন, একটু আশার বাণী দেওয়ার কারণে আমাদের 1.8 থেকে 3.5 চলে গেছে। যদি সত্যি এদের নিয়ে কোনো কাজ করা হয়, বাস্তবমুখী কিছু কাজ করা হয়, হ্যাঁ, সেখানে আমি মনে করি এই রেমিটেন্স যোদ্ধাদের কাছ থেকে প্রতি বছর আমরা $6 থেকে $8 বিলিয়ন প্রতি মাসে আর্ন করতে পারবো। এদেরকে সেইভাবে ব্যবস্থাটা সেভাবে করতে হবে, টেকনিক্যালি এদের সাউন্ড করে বিদেশে পাঠানো, এবং যে টাকাটা দেশে আনার জন্য, মানে বৈধ চ্যানেলে আনার জন্য এদেরকে অবশ্যই আমাদের এই পরিকল্পনা আছে। আদারওয়াইজ অর্থনীতি যদি সচল না হয় আমাদের কোনো সরকারই কিন্তু সফলতা লাভ করবে না। আমরা রেমিটেন্স আসার গতি বাড়তে দেখেছি, কিন্তু বিনিয়োগ তো খুবই স্থবির ছিল, সেটা নিয়ে নিশ্চয়ই আপনারা কাজ করবেন। ডেফিনেটলি আমরা কাজ করব। বিগত সরকার ওনারা, আমি ওনাদের খুব বলবো না, তবে ওই যে আমার ডেপুটি গভর্নর সাহেব বলেছেন এবং ডক্টর তৌফিক সাহেব বলেছেন, আসলে সফলতা তেমন ওনারা আনতে পারেননি, বাট আমাদের আনতে হবে, কারণ আমরা তো জনগণের কাছে জবাব দিয়ে আসছি, আমাদের কিন্তু জবাব দিতে আছে। হ্যাঁ, জনগণের কাছে জবাব দিতে হবে। সুতরাং আমাদের ট্রান্সপারেন্সি, আমরা ফেল করেছি, কিন্তু আমাদের সাকসেস হইতেই হবে, কারণ আমরা জবাব দিতে আমরা আসছি। সুতরাং আমাদের কাছে যখন জবাব চাবে আমাদের জবাব দিতে হবে। তাই আমরা প্রত্যেক ক্ষেত্রে ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি মেনটেন করে আমরা এগিয়ে নিতে চাই এই দেশটাকে, জাতিকে। জি, ধন্যবাদ। আমরাও সেই প্রত্যাশা রাখছি যে আপনাদের প্রতিশ্রুতি বাস্তবায়িত হোক। ধন্যবাদ আপনাকে। জনাব আবুল কাশেম, একটা কথা যোগ করতে চাই। জি, নিশ্চয়ই আপনার কাছে আমি আসছি, আপনি যোগ করুন। সঙ্গে আমার প্রশ্নটি আমি জুড়ে দিচ্ছি যে যেসব ব্যাংক 70% থেকে 95% পর্যন্ত ঋণ খেলাপির শিকার, তারা কি ঘুরে দাঁড়াতে পারবে? আপনার সঙ্গে আপনার কথাটির সঙ্গে যুক্ত করে দিন। না, আসলে 70 থেকে 95, হ্যাঁ, দু একটা ব্যাংকের হতেও পারে। তো এটা খুব ডিসগ্রেসফুল অবস্থা, কারণ যেসব ব্যাংকের খেলাপি ঋণ বা খারাপ ঋণ 70 উপরে, তারা তো বৈদেশিক ব্যবসা করতে পারবে না। তারা কি অ্যাড কনফার্মেশনের জন্য আরেকটা ব্যাংকের কাছে যান, তখন তারা আবার আরেকটা ফি নেয়। অর্থাৎ যারা এইসব ব্যাংকের মাধ্যমে ইম্পোর্ট করবে বাংলাদেশের ভিতরে, তাদের খরচ বেড়ে যাবে। এই যে খরচ বেড়ে যাবে একজন ইম্পোর্টারের, সেই ইম্পোর্টার তো তার খরচটা সাধারণ মানুষের কাছে তার মালটা, পণ্যটা বিক্রি করে তুলবে। ফলে মানে একটা জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, মানে ইম্পোর্টেড ইনফ্লেশন, আমাদের সব জিনিসপত্রের দাম বাড়বে। আর যে কথা বলতে চাইছিলাম যে বিদেশ থেকে রেমিটেন্স যোদ্ধা, এটা ডক্টর জালালের খুব একটা ফেভারিট টার্ম, রেমিটেন্স যোদ্ধা। রেমিটেন্স যোদ্ধাদেরকে বাংলাদেশ সরকার 2.5% একটা ইনসেন্টিভ দেয়। তো ইনসেন্টিভ না দেওয়ার জন্য আমাদের ডোনাররা বলে যে না, এটা তোমরা দিও না, তাই ডিস্টর্শন হয় ইকোনমির। এখন এটা তো ধরুন আমাদের দেশে তো বাংলাদেশের ইকোনমি,
বাংলাদেশের মানুষ খুব সহজেই হুন্ডি করে টাকা পাঠায়, খুব তাড়াতাড়ি আসে। তো একটু সাধারণ মানুষ, শ্রমিক মানুষ, তার তো বাংলাদেশ ব্যাংক রিজার্ভ বাড়ানোর দরকার তো নাই, বাংলাদেশ গভর্নমেন্টের রিজার্ভ বাড়ানোর দরকার। সে তার বেশি 100 টাকার জায়গায় যদি সে 2.5 টাকা বেশি পায়, সে হ্যাপি। তারা তো দেশপ্রেম নেন, সে অনেক কষ্ট করে গেছে, অনেক কষ্ট করে কাজ করে। কাজে রেমিটেন্সদেরকে বাংলাদেশ সরকার যে 2.5% বেশি ইনসেন্টিভ দেয়, এটা খুব খারাপ কিছু হবে না। এটার ব্যাপারে আমি একটু কথা বলতে চাই। জি। আমি বিগত দিনে অনেকগুলি টকশোতে বলেছি, এই প্রণোদনা 2.5% থেকে 5% করবেন, 5% থেকে 10% করবেন, তার অর্থাৎ আপনারা হুন্ডিওয়ালাদেরকে আরও উৎসাহিত করছেন। এটা কারণ হলো এটা, সরকার দেবে 2.5%, সরকার দেবে 5%, হুন্ডিওয়ালারা দেবে 20%। এরা তো এদের পকেটে টাকা দেবে না। তো সুতরাং আমি মনে করি এই প্রণোদনা দিয়ে হুন্ডিওয়ালাদেরকে উৎসাহিত করা হচ্ছে, হুন্ডির ব্যবসাটা রমরমাট করা হচ্ছে। এটা বন্ধ করতে হলে রেমিডি যোদ্ধাদেরকে সামাজিক মর্যাদা দিতে হবে, বিভিন্নভাবে সামাজিকভাবে এদেরকে ইন্টারেস্ট দিতে হবে, নট ক্যাশ। সুতরাং সেইভাবে দিলে আমি মনে করি না, ইট ইস রিয়েল, যে তখনই অ্যাকচুয়ালি এই রেমিডি যোদ্ধারাও বৈধ পথে টাকা পাঠাবে এবং এই যে অবৈধ লেনদেন হুন্ডিওয়ালাদের এটা দূরত্ব কমে যাবে। প্রণোদনা দিয়ে করা সম্ভব নয়। না, তো উনি যেটা বলছেন যে যে করাপশন, ও হ্যাঁ, যে যেখান থেকে আপনার কি বলে এই সমস্ত অবৈধ বাণিজ্যগুলো, সেগুলো কেন বন্ধ করেন না? সেগুলো বন্ধ করা কিন্তু খুব কষ্টসাধ্য ব্যাপার না। না, ওইটা করবে না, ইজি এটা করতে। যেমন আমাদের রেমিটেন্স, আমাদের এই ডেফিসিট ফাইন্যান্সিংয়ের ব্যাপারে, তাই না? যে যখন বর্তমান গভর্নমেন্ট কোনো কনসার্নই ছিল না মনে যেন, ওর রেভিনিউ বাড়ানোর কোনো কনসার্নই ছিল না। কেন? বিকজ দেয়ার ইজ ব্যাংক, উই ক্যান বরো, তাই না? তো এইরকম তারা বরঞ্চ হ্যাঁ ওইটা এখন কিছুটা দিচ্ছে, ভবিষ্যতে এইগুলো আরও কমানোর দরকার, কারণ আমরা তো মার্কেট বেজে চলে যাচ্ছি। তবে একেবারে তুলে দিলে এটা আবার, কারণ যেহেতু রেট ইজ নট রিয়েলি ভেরি এফিশিয়েন্ট, রেট ইজ অলওয়েজ করাপ্টেড, সেই জন্য কিছুটা থাকতে পারে। তবে আমিও একমত আপনার সাথে, এটা কোনোভাবেই ওই লেভেল এক্সিড করা উচিত না। আপনি বললেন 5%, 10%, ও তো ডেঞ্জারাস ওভার 10%। মানে আমি আমরা আসলে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, এশিয়ান বিজনেসে ফিরে এসে আমরা এসব প্রসঙ্গে আরো আলোচনা করব। দর্শক সঙ্গেই থাকবেন। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ আরো একবার সবাইকে এশিয়ান বিজনেসে। ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন, আপনাকেই আমরা পেয়েছি সঙ্গে, নির্বাচিত সংসদ সদস্য। আপনার কাছে সকল প্রত্যাশা জানিয়ে দিচ্ছি। মূল্যস্ফীতির দিকটাতে নিশ্চয়ই আপনার নজর দেবেন, সেটা নিয়ে কি পরিকল্পনা? মূল্যস্ফীতি এটা তো একটা ভয়াবহ জিনিস। এটার এই সাপে, মূল্যস্ফীতি সাপ যে কাউকে মাফ করে না, সবাইকে দংশন করে। রিক্সাওয়ালা তো শুরু করে, সে আলাদা করে দুলালকে সবাই। অর্থনীতি কিন্তু মূল্যস্ফীতির সঙ্গে চক্রাকারে ঘুরতে থাকে। মূল্যস্ফীতি তখনই বাড়বে, বিভিন্ন কারণে হয়। তার মধ্যে একটা কারণ হলো, মনে করেন আমার মার্কেটে আছে 10টা গুডস, আর আমার ভ্যালু আছে 100টা, মানে আমার কারেন্সি বা ইকোনমি। তো এই 10টা গুডসের তাহলে 100 যদি আমার হয়, তাহলে একটা গুডসের দাম হয় 10 টাকা। যদি গুডস যদি আমার টাকা যদি আমার 100 জায়গায় 1000 হয়ে যায়, তখন অটোমেটিক আমার দাম বেড়ে যাচ্ছে। এটা হলো মূল্যস্ফীতি। তা আমাদের বিগত দিনে যা হয়েছে, বিগত সরকার যা করেছেন, অবৈধভাবে, অপ্লানিকভাবে ওনারা অনেক টাকা মুদ্রণ করেছেন। ইকোনমিক দিকে লক্ষ্য না করে টাকা ছাপানো, এই টাকা ছাপানোর ফলে যে মুদ্রাস্ফীতি হয়েছে, এটাকে প্রথমত কন্ট্রোলে আনতে হবে। সেকেন্ডলি আনতে হবে আমাদের প্রোডাকশন বাড়াইতে হবে। কিভাবে কন্ট্রোলে আনবেন, কোনো পরিকল্পনা কি ছোট করে বলা যায়? ডেফিনেটলি পরিমাণ কেন করা যাবে না, পরিকল্পনা আমাদের যদি গুডস আমার 100, আমার টাকার পরিমাণ 1000, তাই না? আমরা গুডসটাকে বাড়াবো, গুডস না বাড়িয়ে তো আমি 1000 টাকা বাড়াইতে পারবো না। আমাদের উৎপাদন বাড়াইতে হবে, আমাদের কর্মসংস্থান বাড়াইতে হবে, আমাদের ইনভেস্টমেন্টগুলি হইতে হবে গ্রিন ইনভেস্টমেন্ট, এবং এটা হবে প্রফিটেবল ইনভেস্টমেন্ট। যেই ইনভেস্টমেন্টগুলি উৎপাদন বাড়াবে, কর্মসংস্থান বাড়াবে, তাহলে তো অটোমেটিক আমাদের মুদ্রা হ্রাস পাবে। এছাড়া তো আমাদের বিকল্প কিছু নাই। ডেফিনেটলি আমাদের যিনি নেতা, উনি এই বিষয়ে অত্যন্ত পরিপক্ক, অত্যন্ত জ্ঞান ওনার আছেন। উনি নিশ্চয়ই মুদ্রাস্ফীতি, দেশের ইকোনমিকে কীভাবে দাঁড় করাতে হবে উনি জানেন, এবং ইনশাল্লাহ আমরা ওনার পিছনে থেকে আমরা দেশের মুদ্রাস্ফীতি, অর্থনীতিকে আমরা সুন্দরভাবে সাজানোর জন্য আমরা দিন রাত কাজ করে যাবো ইনশাল্লাহ। জি, ধন্যবাদ। তবে এখানে একটা কথা আমার বলতে হয়, আমি অ্যাকচুয়ালি ডক্টর তৌফিক স্যার অত্যন্ত জ্ঞানী মানুষ, হ্যাঁ, আমরা দীর্ঘদিন একসাথে কাজ করেছি।
ওনার প্রশ্নের বিরুদ্ধে আমি কোনো কথা বলতে চাই না, তবে একটা বাস্তব কথা বলতে তো কোনো বাধা নেই। জি উনি বলছেন কিছু না কিছু হলো 2.5% হলো প্রণোদনা রাখতে হবে। তো 2.5% প্রণোদনা রাখা মানেই আমি বলতে চাচ্ছি এই ক্যাশ প্রণোদনা দেওয়া মানে এখানে আরেকটা এখানে অনিয়ম জড়িত থাকে। এটা তো আমি টাকা নিজের টাকা বাইরে পাঠায় প্রণোদনা নিচ্ছে, বলেন না? সুতরাং এটা না করে যদি রেভিনিউ যোদ্ধাদেরকে, ফরেন কারেন্সি আর্নারদেরকে সামাজিকভাবে, আমি বলতে চাচ্ছি সামাজিকভাবে ওনাদেরকে বিভিন্নভাবে আপনারা ওনাকে সম্মানিত করতে পারেন, যেটা আমি মনে করি 2.5% না 5% না 20% তেও বেশি ওনারা সম্মানিত যদি হয়, তাহলে ওদের ঢাকা এয়ারপোর্টে আসার পর যে অসম্মানভাবে তাদেরকে ব্যাগ চেক করা হয়, কাস্টমস হয়রানি করা হয়, ইমিগ্রেশন হয়রানি করা হয়, এগুলি বন্ধ করা হোক। এদেরকে সম্মান দিয়ে দেশে ঢোকানো হোক, এদের পরিবার পরিজনকে সম্মান দেওয়া হোক, সুরক্ষা দেওয়া হোক, এদেরকে বিভিন্ন স্কুল কলেজ হাসপাতাল সামাজিকভাবে মর্যাদা দিলে আমি মনে করি এই 2.5% টাকা আমাদের বেঁচে গেল, হুন্ডি বন্ধ হবে এবং আমাদের রেমিটেন্স বাড়বে। এক তো ছোটো করে বলতে যাচ্ছে, আমাদের আসলে অর্থ ব্যবস্থাপনাকে যদি আমরা এগিয়ে নিতে চাই, যে বিষয়গুলো আমাদের খুব বেশি প্রয়োজন, একটা হলো ধরেন মানে মুদ্রানীতি, মুদ্রা ব্যবস্থাপনা, ব্যাংকিং সিস্টেম, লোন ম্যানেজমেন্ট, ফরেন কারেন্সি ম্যানেজমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন, ফরেন রিজার্ভ ম্যানেজমেন্ট এবং বাস্তবমুখী প্ল্যানিং এবং ইনভেস্টমেন্ট, যদি যে ইনভেস্টমেন্ট কর্মমুখী, কর্মসংস্থান বাড়বে, যে গ্রিন ইনভেস্টমেন্ট বা প্রফিটেবল ইনভেস্টমেন্ট, এগুলি সমন্বয়ে যদি কাজ করানো যায় তাহলে ডেফিনেটলি আমরা আমাদের অর্থব্যবস্থা এগিয়ে যাবে। এই বিধ্বস্ত অর্থনীতি আমরা চাঙ্গা করতে পারবো বলে আমরা নিশ্চয়ই সেটি দেখতে চাই। ধন্যবাদ ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী। শেষ দিকে একটু কর জিডিপির দিকে একটু নজর দিতে যাই। সেদিকে খুব উদ্বেগজনক একটি পরিস্থিতি বিরাজ করছে। রাজস্ব ঘাটতি 2025-26-এ 46,000 কোটি টাকা। তো এটি কি আসলে রাজস্ব খাতে কাঠামোগত দুর্বলতা? সেক্ষেত্রে পরামর্শ কি আপনার? না, এটা তো কাঠামোগত দুর্বলতাই। এটা ডেফিনেটলি আমরা তো সবসময় যেটা বলে ট্যাক্স বাড়ানো, ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশনকে আপনার ওভারহোল করা, মানে এটাকে আরও কী বলে আপনার ওই আমরা কী বলি মানে একটু আরও বেশি ক্ষমতায়ন আমি বলবো না, আরও বেশি অনেস্ট করা। এইগুলো করলে আমার আসলে ডেফিসিট ফাইন্যান্সিং অনেক গ্যাপ আপনার মিট আপ করে দেবে। আপনার অন্য অন্য সাইডের কথা বাদই দিলাম, তা আমাদের কোনো গভর্নমেন্টে সেদিকে করতে যাচ্ছে না। সবাই মাত্র 8% আমাদের ট্যাক্স জিডিপির, এটা কথা হইতে পারে বলেন? তাও আবার মোস্ট অফ দ্য ট্যাক্স আর ইনডিরেক্ট ট্যাক্স। ডিরেক্ট ট্যাক্সের তো কোনো বালাই নাই। তারপরে ধরেন এই যে আমরা সবাই একটা পয়েন্ট খুব মিস করে যাচ্ছে, আমি আশা করি বর্তমান আমাদের নতুন গভর্নমেন্ট সেদিকে নজর দিবে। সেটা হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল সিস্টেমটা তো ব্যাংক বেসড। আমাদের ফাইন্যান্সিয়াল সিস্টেম একটা সবচেয়ে ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট ড্রব্যাক হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল মার্কেটগুলোর মধ্যে কোনো সংযোগ নেই। এদিকে বড়োয়াররা বলতেছে আমরা টাকা পয়সা পাই না, অন্যদিকে মার্কেটগুলোর মধ্যে কোনো সংযোগ নেই। সো ইজ দেয়ার এনি লিঙ্কেজ বিটুইন আপনার ব্যাঙ্কিং মার্কেট অ্যান্ড সিকিউরিটি মার্কেট, তাই না? সিকিউরিটি মার্কেটের তো সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে সেখানে ভালো ইনস্ট্রুমেন্ট নেই। এই লিঙ্কেজ করে দিলেই সিকিউরিটি মার্কেট ভাসবে। আমি একটা শেষ কথা বলছি ট্যাক্সের ব্যাপারে। সেটা হল ডক্টর জালাল একটা সফটওয়্যার আনতে চাইছেন বাংলাদেশে, মিল ফ্যাক্টরি পর্যায়ে এই সফটওয়্যারটা বসানো হবে। মনে করেন আপনি গ্লাস বানান, বই ছাপান, ওইখানে একটা সফটওয়্যার কী পরিমাণ আপনি উৎপাদন করলেন এটা ওই সফটওয়্যারে ধরা পড়বে। আমি ব্যক্তিগতভাবে এই কাজটা নিয়ে এনবিআর চেয়ারম্যান সাহেবের কাছে গিয়েছিলাম। এনবিআর চেয়ারম্যান উনি আমার সামনে নাইস ম্যান, 3-4 জন কমিশনার বোঝা ডাকি, এইটাকে দেখে এইরকম ভ্যাট উনি আচ্ছা কাশিম ভাই ওনার সাথে তো ওনার সাথে যাওয়ার আগেই চেয়ারম্যান সাহেবের সামনে ওই কমিশনার বললেন, স্যার এইগুলি কি ইন্ডাস্ট্রিয়ালিস্টরা মানবে? আরে গভর্নমেন্ট একটা পলিসি করতে চান যে তুমি এরকম গ্লাস প্রডিউস করে 1000 প্রডিউস করে 200টা ট্যাক্স দাও, এই 800টার উপর ট্যাক্স বসানোর জন্য। এখন আপনি যিনি এটা ইমপ্লিমেন্ট করবেন উনি যদি এই কথা বলেন তাহলে কিছু থাকে। কাজে এটা ছিল আমাদের এক ধরনের মানে আমাদের কাছে এটা আমার নিজের উনি সফটওয়্যার আনছিলেন, আমাকে বলছিলেন এনবিআর চেয়ারম্যান কাছে নিয়ে। তো এই হলো আমার অভিজ্ঞতা, দুঃখজনক অভিজ্ঞতা। জি ডক্টর মোহাম্মদ জালালউদ্দিন, সামনে আসন্ন রমজান মাস আছে, নিশ্চয়ই আপনাদের নবনির্বাচিত সরকারের জন্য সেটিও একটি মনোযোগের জায়গা থাকবে, কারণ রমজান মাস আসলেই অর্থনীতি এক ধরনের নড়ে চড়ে বসে, দ্রব্যমূল্য বাড়তে দেখি আমরা, সেদিকে আপনাদের কি ফোকাস থাকবে এখন এই মুহূর্তে? ডেফিনেটলি রমজান তো খুবই সন্নিকটে, আর এখনও তো আমরা জানি, আশা করি আমরা সরকার গঠন করতে পারবো ডেফিনেটলি। কারণ এই রমজান মাসে এই যে ব্যবসায়ী চক্র, এই চক্র আশা করি এবার
সবাই তো খারাপ না, আসলে খারাপ খারাপ লোকগুলো এরকম। আর না, সুতরাং সবচেয়ে হলো যেটা যারা এই চক্রটাই কিন্তু চক্রটা ভাঙাটাও তো খুব জরুরি। এই চক্র ভাঙতেই হবে, ভাঙবেই। কারণ তারেক রহমান সাহেব এমন একজন লোক, উনি নিজে কারাপশন করেন না, কারাপশন পছন্দ করেন না, ইভেন কোনো মিথ্যা লোকের উনি পছন্দ করেন না। আমি ওনার কাছাকাছি সেই গিয়ে জিনিসটি আমি আসলে বাস্তবে দেখতে চাই যে কোথাও কোনো দুর্নীতি হচ্ছে না। ধন্যবাদ আপনাদের তিনজনকে আমাদেরকে সময় দেবার জন্য। প্রত্যাশার পাহাড় অনেক উঁচু। আমাদের শুভকামনা থাকবে নবনির্বাচিত সরকারের জন্য, আমরা অর্থনৈতিক ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখতে পাবো। ধন্যবাদ দর্শক, সঙ্গে থাকার জন্য।